রাত তখন দুটো। ইরানের ওপর আমেরিকা আর ইসরায়েলের হামলা হয়েছে, সেটা তো তোমরা জানোই। কিন্তু ট্রাম্প যেটা বলেছিল কি, বলেছিল আজকের রাতেই ইরানকে পুরোপুরি শেষ করে দেব। সেই বড় বড় কথা কোথায় গেল? কোথাও না। ট্রাম্প সাহেব রেলওয়ে লাইন উড়িয়েছেন, কিন্তু সেতু ভেঙেছেন, এয়ারপোর্টে হামলা করেছেন, কিন্তু ইরানের পাওয়ার প্ল্যান্ট সেটা এখনও দাঁড়িয়ে আছে, একদম অক্ষত। মানে ইরানের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ চালু। এখন একটু ভাবো, কেন পাওয়ার প্ল্যান্টে হামলা করা হয়নি? কারণটা গুরুত্বপূর্ণ। ইরান আগেই ঘোষণা করে রেখেছিল পাওয়ার প্ল্যান্টে হাত দিলে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির সব সুবিধা একসাথে উড়িয়ে দেব। আর শুধু আরামকো না, ইউইর ফুজাইরা পাইপলাইন যেটা দিয়ে তেল বের হয় সেটাও টার্গেটে আছে। আর এই মুহূর্তে ইউইর পাইপলাইনের মাধ্যমেই বেশিরভাগ তেল বার হচ্ছে। তো বোঝো, ইরান চুপ করে বসে নেই। তারা আগেই বলে রেখেছে, তোমরা যদি আরেকটু বেশি সাহস দেখাও, তোমাদের যে আলটিমেটাম আছে সেই আলটিমেটাম যদি তোমরা আহ, মেনে থাকো আর ইরানকে ধ্বংস করার কথা যদি ভেবে থাকো, বেশি সাহস দেখাও, তাহলে গোটা মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য একটা বিশাল ধাক্কা খাবে। এখন কথা হলো, ইরানের মানুষ কি করছে এই পরিস্থিতিতে? বন্ধুরা, এখানেই আসল গল্পটা। ইরানের সাধারণ মানুষ এবার রাস্তায় নেমে এসেছে, কিন্তু ভয় পেয়ে নয়, বরং দেশকে রক্ষা করতে। পাওয়ার প্ল্যান্টের চারপাশে রেলওয়ে স্টেশনের সামনে হাজার হাজার মানুষ হিউম্যান চেইন বানিয়ে দাঁড়িয়ে আছে। মানে ভাবো একবার, আমেরিকার ইসরায়েলের বোমার সামনে সাধারণ মানুষ বুক পেতে দিচ্ছে। এটা ভয়ঙ্কর এবং একই সাথে অবিশ্বাস্য। ট্রাম্প বলেছিল একটা ইরানিও বেঁচে থাকবে না। সেই ট্রাম্পের সামনে ইরান আজও দাঁড়িয়ে, কাল যেমন ছিল আজও তেমন দাঁড়িয়ে। তারা হয়তো ফাইটার প্লেন বা এয়ারক্রাফটগুলি আটকাতে পারবে না, কিন্তু তারা মিডিয়ার সামনে দাঁড়িয়েছে, নিজের জজবা দেখিয়েছে। বন্ধুরা, আসি ইরানের পাল্টা হামলার কথায়। ইরান কিন্তু চুপ করে মার খায়নি। ইসরায়েলের নেগেভ এলাকায় যেখানে ডিমোনা পারমাণবিক কেন্দ্র আছে সেখানে ইরান মিসাইল ছুড়েছে। শুধু ডিমোনায় না, সেখানে সিমেন পেরেস নেগেভ যে নিউক্লিয়ার রিসার্চ সেন্টারও আছে। মানে ইরান সরাসরি ইসরায়েলের পারমাণবিক ঘাঁটিতে টার্গেট করেছে। এটা একটা অত্যন্ত বড় পদক্ষেপ। কতটা ক্ষতি হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু এই হামলার বার্তাটা স্পষ্ট। ইরান বারবার বলে দিচ্ছে যে আমরা কিন্তু ওই জায়গাতে হামলা করব। তো এখন তুমি যদি ভাবো শুধু ইসরায়েলের হামলা, শুধু ইসরায়েলের মধ্যেই হামলা করছে ইরান, এরকমটাও না। গল্প আরও অনেক বড়। ইরান একটা টার্গেট লিস্ট বানিয়েছে এবং সেই লিস্টের নাম আছে সৌদি আরব, ইউএই আর বাহরাইনের। ইরান ঘোষণা করেছে তেহরানের সময় অনুযায়ী রাত 11টার পর থেকে এই দেশগুলোতে হামলা শুরু হতে পারে, এবং কোথায় কোথায় হামলা হবে সেটাও বলে দিয়েছে। আর ট্রাম্প টাইম দিয়েছিল ইস্টার্ন টাইম 8টা। বন্ধুরা, সৌদি আরবের রিয়াদ আর জেদ্দার মাঝখানের যে রাস্তায় বা মাঝখানের রাস্তায় যারা আছে, রাত 11টার আগেই ঘরে ফিরে যাও। সৌদি থেকে বাহরাইন পর্যন্ত যে বিখ্যাত কিং ফাহাদ কজওয়ে আছে, সেই সেতু টার্গেটে। আবুধাবি শেখ জায়েদ ব্রিজও টার্গেটে। তো ইরান সরাসরি বলে দিয়েছে সাধারণ মানুষ এই জায়গাগুলো থেকে এড়িয়ে চলো, বা এই জায়গাগুলো এড়িয়ে তোমরা চলাচল করো। এটা একটা অদ্ভুত ব্যাপার। ভাবো, সাধারণ যুদ্ধে এইভাবে আগে থেকে বলা হয় না, কিন্তু ইরান এটা করছে কারণ তারা দেখাতে চাইছে যে আমরা সাধারণ মানুষকে মারতে চাই না। তোমরা বা আমরা তোমাদের সরকারকে শাস্তি দিতে চাই, তোমাদেরকে কখনোই শাস্তি দিতে চাই না। তো সাধারণ মানুষের পক্ষে কিন্তু ইরান। সুতরাং নেক্সট আপডেট কাতারের প্রসঙ্গে আসে একটু। এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনই খবর এলো যে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগে থেকে কর্তৃপক্ষকে সতর্ক দেওয়া হয়েছিল, তারপরেই বিস্ফোরণ। কতটা ক্ষতি হয়েছে, ঠিক কোথায় হয়েছে সেটা তখনও পরিষ্কার নয়, কিন্তু এটা নিশ্চিত যে আগুনটা এখন ছড়িয়ে পড়েছে। কুয়েতের সরকার তার নাগরিকদের জন্য সরাসরি অ্যাডভাইজারি জারি করেছে। বিকেল 6টার পর থেকে ঘর থেকে বের হওয়া চলবে না। সকাল পর্যন্ত ঘরে থাকো, মানে কুয়েত নিজেই ভয় পাচ্ছে। আর ইরাকের মানুষ রেগে আছে আরব দেশগুলোর ওপর। কারণটা খুবই সহজ, আরব দেশগুলো আমেরিকার ইসরায়েলের পক্ষ নিয়েছে, তাই ইরাক কুয়েতের দূতাবাসে হামলা হয়েছে। আর মানুষ ছাদে উঠে গেছে, 4-5 থেকে ঘেরাও করেছে। এর আগের দিন ইউএইর দূতাবাসেও কিন্তু একই রকম কিন্তু ঘটনা ঘটেছিল। তার মানে
এই ক্রোধটা শুধু সরকারি পর্যায়ে নেই, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠেছে। কারণ আরবের যে সাধারণ মানুষ আছে তারা কখনোই চায় না যে তাদের দেশ বা তাদের পার্শ্ববর্তী মুসলিম ব্রাদারহুডের যে দেশগুলো আছে তারা ইসরায়েল বা আমেরিকার সাথে থাকুক। বন্ধুরা, পাকিস্তানের প্রসঙ্গে একটু আসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে রিকোয়েস্ট করেছেন 2 সপ্তাহ সময় বাড়াও, আমরা ইরানকে বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। তো ট্রাম্পের হোয়াইট হাউস থেকে বলা হয়েছে আমরা ভাবছি, তারপরে এই বিরোটা বাড়ানোর পরবর্তী হয়তো ট্রাম্প সেটা বাড়িয়ে দেবেন। এখন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যায়, ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় দিতে পারে? কারণ সত্যিটা হলো ট্রাম্প এই 3 দিনে ইরানকে হারাতে পারেনি। রেলওয়ে লাইন ভেঙেছে, সেতু ভেঙেছে, কিন্তু ইরান কিন্তু দাঁড়িয়ে আছে। ইরানিদের মনোবল কিন্তু ভাঙেনি, বরং আরও শক্ত হয়েছে। তাই ট্রাম্পের কাছে দুটো রাস্তা, হয় আরও বড় হামলা করো, মানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দাও, না হলে একটু সময় নাও। আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা কিন্তু ট্রাম্প বর্তমানে চাইছে না। কিন্তু ইরান কি এই আলোচনায় রাজি হবে? পাকিস্তান যখন মধ্যস্থতার চেষ্টা করছিল তখন ইরানের কর্মকর্তারা পরিষ্কার বলে দিয়েছিল আমাদের কাছে এখনও 15,000 মিসাইল আছে আর 45,000 ড্রোন আছে। তো এইটুকু বলেই আলোচনা শেষ। মানে ইরান স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে যে আমরা দুর্বল নই, আমরা ভয় পাইনি এবং আমাদের কাছে বিশাল মজুদ আছে যেটা দিয়ে আমরা ডিস্ট্রাকশন নিয়ে আসতে পারি। দেখুন বন্ধুরা, নেক্সট আপডেট জাতিসংঘর প্রসঙ্গ নিয়ে একটু আসা দরকার। আর এই অংশটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বাহরাইন 4 দিন আগে জাতিসংঘে একটা প্রস্তাব রেখেছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সামরিক অভিযানের অনুমতি দাও। তো সেদিন ভোট হয়নি, আজ ভোট হয়েছে, কিন্তু প্রস্তাব পাশ হলো না। কারণ কি জানেন? কারণ হয়েছে চীন আর রাশিয়া ভেটো দিয়ে দিল। আর এটার মানে কি বুঝলে? মানে হলো পশ্চিমা যে দেশগুলো চাইলেই ইউএনের ছাদের নিচে সামরিক অভিযান চালাতে পারবে না। চীন আর রাশিয়া এই যুদ্ধে কার পাশে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারা ইরানের পাশে এবং আন্তর্জাতিক সংগঠনগুলির মধ্যেও তারা সক্রিয়ভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে খোলামেলাভাবে। এটা শুধু একটা ভেটো না, এটা একটা বিশ্বব্যাপী বিভাজনেরও একটা চিহ্ন। একদিকে যেরকম আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা দেশগুলো, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন, আর মাঝখানে ভারত, পাকিস্তান, তুরস্কের মতো দেশগুলো নিজেদের অবস্থান সামলে চলছে। তবে পাকিস্তান একটু চাটুকারিতা বলতে পারেন, তবে ভারত মিডিল নিউট্রাল অবস্থায় বর্তমানে আছে। এবং ইরানও এটাও বলেছে যে পরবর্তী যে আমরা আলোচনায় বসবো সেটা ভারতকে সামনে রেখেই রাখা হবে, কারণ ভারত এই গ্লোবাল সাউথের একটা মুখ হিসাবে সামনে এগোতে চলেছে। বন্ধুরা, সবচেয়ে একটা হাসির প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, রেজা পাহলভি, এই ভদ্রলোক ইরানের শেষ শাহের ছেলে। তো আমেরিকায় বসে থাকেন, মানে পার্সিয়ান যে আছে সেই এই ভদ্রলোক ইরানের শেষ শাহ, পার্সিয়ান সেই সাম্রাজ্যের সময় ছিলেন। তো আমেরিকায় বসে থাকেন তিনি। এখন একটা বার্তা দিয়েছেন ইরানের মানুষকে, বলছেন তোমরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, আইআরজিসি তোমরা বিদ্রোহ করো। এখন একটু ভাবো, আইআরজিসি খামেনি তৈরি, যারা ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী, তাদের বলছেন বিদ্রোহ করতে, আর এটা বলছেন আমেরিকায় বসে। ইরানের মানুষ যখন নিজের দেশকে বাঁচাতে হিউম্যান চেইন বানাচ্ছে, তখন এই বার্তার কোনো মূল্য আছে বলে মনে হয়? তো ইরানের ভেতরে কেউ এই কথা বর্তমানে শুনছে না, আর এই স্বপ্নই থেকে যাবে তার। বন্ধুরা, সবচেয়ে ট্রাম্পের ঘরের কথায় আসি। দেখুন, একটা কথা জানলে আপনারা অবাক হবেন। আমেরিকার কংগ্রেসের 24 জন সদস্য ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কথা বলছেন এবং 25তম সংশোধনী প্রয়োগ করে মানে ট্রাম্পকে সরাসরি ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়ার কথা বলছেন। কেন? কারণ ট্রাম্প যেভাবে বলছিলেন একটা ইরানেও বেঁচে থাকবে না, এটা শুনে পৃথিবীর অনেক নেতাই বুঝে গেছেন ইনি পারমাণবিক হামলার কথা বলছেন বা আমেরিকানদের প্রস্তুত হওয়ার কথা বলছেন যে আমরা এরকম কিছু করতে পারি। তো একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমেরিকার নিজের লোকেরাই চমকে গেছে অনেকটা। বন্ধুরা, এই মুহূর্তে দেখুন পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে। ইরান একদিকে যেমন ভেঙে পড়েনি, ইরানের মানুষ সরকারের বিরুদ্ধে যায়নি, বরং একসাথে দাঁড়িয়েছে। ইসরায়েলে পারমাণবিক কেন্দ্রে মিসাইল পড়েছে, সৌদি আরব, ইউএই, বাহরাইন ভয়ে কাঁপছে, কাতারে বিস্ফোরণ হয়েছে, কুয়েতে কারফিউ জারি করেছে, ইরাক দূতাবাসে হামলা হয়েছে, ইউএন ব্লক হয়ে গেছে। আর যে ট্রাম্প নিজের ঘরেই সমালোচনার মুখে। এই যুদ্ধ কোথায় যাবে সেটা এখন কেউ বলতে পারছে না, কিন্তু এতটুকু বলা যায় এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য একটা দারুণ বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ লেটেস্ট কিছু আপডেটগুলি। পরের পর্বে আমরা কি ঘটছে এবং নেক্সট যেগুলো আপডেট হবে অবশ্যই আমরা নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, কারণ এই পরিস্থিতির যে কোনো মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে, যুদ্ধের পরিস্থিতি। আমাদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কোথা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে এই চ্যানেলে।